স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি গোলাপ এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনাম। ২৭ দিন পর বাড়ি ফিরলেন পরিমণি। রিমান্ড প্রশ্নে ক্ষমতার অপব্যবহার দেখছে হাইকোর্ট। পশ্চিম প্রদীপের অবৈধ সম্পদের মামলার চার্জশিট গ্রহণ, স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। উজবেকিস্তানে বাণিজ্য বাড়াতে চায় ঢাকা, খাত খুঁজতে তাসখান্দে উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। জিয়াউর রহমানের মরদেহ বিতর্ককে দুঃখজনক বলছেন ফখরুল, তীক্ষ্ণ জবাব মুক্তিযুদ্ধমন্ত্রী। বিআরটি প্রকল্পে অবরুদ্ধ বিমানবন্দর সড়ক, যানজটের সুরাহা কবে বলতে পারছে না কেউ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। ২৭ দিন পর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরলেন চিত্রনায়িকা পরিমণি। সকাল ৯:৩০টার দিকে কাশিমপুর কারাগার থেকে বের হন তিনি। এ সময় তাকে দেখতে জেল গেটে ভিড় করে উৎসুক জনতা। বুধবার সকালে মুক্ত হচ্ছেন চিত্রনায়িকা পরিমণি। এমন খবরে ভোর থেকে কাশিমপুর কারাগারের ফটকে উৎসুক মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় করেন। কালকে রাত্রে আসছিলাম পরিমণিকে দেখার জন্য, তো কালকে রাত্রে দেখতে পারি নাই, যে একটু দেখার জন্য। এমনি এটা দেখার সুযোগ আমাদের সবসময় হবে না, এই জন্য একটু দেখার জন্য আসলাম। তিনি একজন, তার হাসি ভালো লাগে, তার সবকিছু অনেক ভালো লাগে। পরিমণির মুক্তির অপেক্ষায় ছিলেন স্বজনেরাও। বুধবার সকাল থেকে কারাগারের সামনে অবস্থান করছিলেন তারা। সকাল ৯:৩০টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন পরিমণি। কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় পরিমণিকে। এ সময় তিনি সাদা পোশাকে ছিলেন। গাড়িতে করে ঢাকায় রওনা হওয়ার আগে হাত নাড়েন অপেক্ষায় থাকা লোকজনের উদ্দেশ্যে। দুপুর ১টার দিকে বনানীর বাসায় পৌঁছান পরিমণি। এ সময় তার আইনজীবী জানান, শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় তিনি বিশ্রামে থাকবেন। পরিমণি জামিনে বেরোয় আসলো, বাকি বিষয় আইন আদালতে বিচারাধীন আছে। মামলা আদালতে বিচারাধীন আছে, আদালতেই মামলা নিষ্পত্তি হবে। আপনাদের সাথে আসলে এই মুহূর্তে আর বলার কিছু নাই। সে জামিনে বের হয়ে আসছে। এই মুহূর্তে সে শারীরিকভাবে একটু, মানসিকভাবে শারীরিকভাবে একটু সিক আছে, যার কারণে আপনাদের সঙ্গে আজ কথা বলবে না। পরবর্তীতে তার আপনাদের সঙ্গে কথা হবে। গত ৪ আগস্ট নিজ বাসা থেকে মাদক মামলায় গ্রেপ্তার হন পরিমণি। গত ২৬ দিনে তাকে ৩ দফায় মোট ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমরুল কায়েস ৫০,০০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। ২০১৪ সালে ক্যারিয়ার শুরু করা পরিমণি এ পর্যন্ত ৩০টি সিনেমায় অভিনয় করেছেন। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিমণির রিমান্ড প্রশ্নে ক্ষমতার অপব্যবহার দেখছে হাইকোর্ট। রিমান্ডের উপাদান ছাড়া তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর সভ্য সমাজে হতে পারে না বলেও মন্তব্য উচ্চ আদালতের। এছাড়া ৪৯৮ ধারায় জামিন আবেদন বিচারিক আদালত কতদিনের মধ্যে শুনানি করবে এ প্রশ্নে গাইডলাইন দেওয়ার কথাও বলা হয়েছে। ঢাকার সিএমএম আদালতে পরিমণির জামিন আবেদন নাকচ হয় ১৯ আগস্ট। এরপর আবারও জামিন আবেদনে শুনানির দিন ঠিক হয় ১৩ সেপ্টেম্বর। পরদিন আগে শুনানি চেয়ে আবেদন করেন তার আইনজীবী। এতে ফল না পেয়ে এত দেরিতে শুনানির আদেশের বৈধতা চ্যালেঞ্জ এবং অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে ২৫ আগস্ট হাইকোর্টে করা হয় আবেদন। পরে হাইকোর্টের রুলে দ্রুত শুনানিতে জামিন হয় পরিমণির। বুধবার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পরিমণি জামিন পাওয়ায় শুনানি প্রশ্নে রুল অকার্যকর হয়েছে। তবে আরেক রুল প্রশ্নে পরিমণির আইনজীবী বলছেন, তৃতীয় দফা রিমান্ডে ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারা ও সুপ্রিম কোর্টের নির্দেশনা মানা হয়নি। সে কারণেই সভ্য সমাজে এমন হতে পারে না বলে মন্তব্য উচ্চ আদালতের। যারা রিমান্ডের প্রেয়ার করেছে তাদের কাছে কি উপাদান ছিল, তাদের সিডিতে কি ছিল, সেটা তারা পরীক্ষার বিষয়টি উঠে এসেছে। আর যিনি মঞ্জুর করেছেন রিমান্ড, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, ওনারা কি বিষয়গুলি দেখে সেই দ্বিতীয়বার এবং তৃতীয়বার রিমান্ড মঞ্জুর করেছেন। পরে ৪৯৮ ধারায় জামিন আবেদন বিচারিক আদালত কতদিনের মধ্যে শুনানি করবে এ প্রশ্নে গাইডলাইন দেওয়ার কথাও বলেছে হাইকোর্ট। একটা হলো যে জামিন সংক্রান্ত, আর একটা পার্ট হলো যে কতদিন লাগবে একটা জামিন শুনানি, ফৌজদারি শুনানি করার জন্য। এই বিষয়ের উপর একটা গাইডলাইন ওনারা দেবেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল শুনানি করবেন বলে আদালতকে জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবী। পরে আদালত আগামীকাল শুনানির দিন নির্ধারণ করেন।
জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের মামলায় ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। একই সাথে চুমকির বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। জামিন আবেদন নাকচ হয়েছে প্রদীপের। চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন। কড়া পাহারায় আদালতে নিয়ে আসা হয় মেজর সিনহা হত্যা মামলার আসামি ওসি প্রদীপকে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের অভিযোগপত্র গ্রহণ করে আদালত। একই আদালতে প্রদীপের জামিন আবেদনেরও শুনানি হয়। আবেদন নামঞ্জুর করেন সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমান। মামলার আরেক আসামি প্রদীপের স্ত্রী চুমকির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয় আদালত। আদালত আসামিদের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র গ্রহণপূর্বক পলাতক আসামির বিরুদ্ধে WPN ইস্যু করেছেন। WPN হচ্ছে আপনার ওয়ারেন্ট অ্যান্ড প্রক্লেমেশন, গ্রেপ্তারি পরোয়ানা উইথ ক্রোকি পরোয়ানা। তার সম্পদ ক্রোকের জন্য এটা নির্দেশ দেওয়া হয়েছে। প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে 2,35,00,000 টাকা অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এছাড়া 50 লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। আসামি পক্ষের আইনজীবী জানান, এই সম্পত্তির বিষয়ে এনবিআরকে অবহিত করা হয়েছে। হয়রানির উদ্দেশ্যে এই মামলা বলে দাবি তার। প্রদীপের বাবার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই। ওনার ইনকনসিস্টেন্ট নন সোর্স অফ ইনকাম বলেছে। ওনার ইনকাম কত ইয়ের এটার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নাই। এটা ধারণা প্রসূত একটা মামলা এবং এটা উনি যেসব হিসাবপত্র দিয়েছেন এগুলি সব এনবিআর ডিক্লেয়ার করা আছে। 2020 সালের 23 আগস্ট প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে এই মামলা করে দুদক। কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলার প্রধান আসামি হিসেবে আলোচনায় আসে ওসি প্রদীপের নানা অপকর্ম। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। প্রবাসী কল্যাণমন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে এক দম্পতি হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। 2 বছর আগে ফেসবুকের শান্তা চৌধুরী নামে অ্যাকাউন্ট খুলে মন্ত্রীর এপিএস হিসেবে পরিচয় দেয় মলি। এরপর ট্যুরিস্ট ভিসা, আকামা ও চাকরি দেওয়ার প্রলোভনে প্রতারণা করেন মলি আতিক দম্পতি। রাজশাহী থেকে তাদের গ্রেপ্তারের পর এসব তথ্য পায় ডিবি পুলিশ। মলি আতিক দম্পতি 2019 সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শান্তা চৌধুরী আর জয় নামে সক্রিয় হন 2 জন। প্রবাসী কল্যাণমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ পাওয়ায় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে পোস্ট দেন শান্তা চৌধুরীর অ্যাকাউন্ট থেকে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবির সাথে মলির ছবি জোড়া দিয়ে পোস্ট করেন শান্তা চৌধুরীর অ্যাকাউন্টে। আস্থা অর্জন করেন প্রতারণার টার্গেট ব্যক্তিদের। এর মধ্যেই প্রবাসী কল্যাণমন্ত্রীর আসল এপিএস প্রতারণার অভিযোগ পেয়ে মামলা করেন। শামসুল হক খান কলেজ স্কুলে তিনি লেখাপড়া করেছেন, মাহবুবুর রহমান মোল্লা কলেজে উনি লেখাপড়া করেছেন, উত্তরা লেডিস ক্লাবের ভাইস মেম্বার। তো বিভিন্ন বিষয়ে আমাদের কাছে ধোঁয়াশা। তারপর প্রকৃতপক্ষে মাননীয় মন্ত্রী সহ এই মন্ত্রণালয় আমরা কেউ তাকে চিনি না। মামলার পর রাজশাহীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এই দম্পতিকে। ডিবি জানায়, চাকরির প্রলোভন, বিদেশ যেতে আগ্রহীদের সহায়তা, ট্যুরিস্ট ভিসা ও আকামা করে দেওয়ার কথা বলে শতাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়েছেন এই প্রতারক দম্পতি। সদস্য রূপ ধারণ করেছে যে সে আওয়ামী লীগের, শ্রমিক লীগের নেত্রী, কেন্দ্রীয় নেত্রী, যুব মহিলার কেন্দ্রীয় নেত্রী, সাময়িক বুকাস তারা সব স্বীকার করেছে। তাদের উদ্দেশ্য ছিল এইসব নাম ধারণ করে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া। আমরা অনেক কমপ্লেন পেয়েছি, তারা স্বীকারও করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পরিচয়ে অহরহই প্রতারণার ঘটনা ঘটছে। তাই এসব মাধ্যমে পরিচিত হয়ে কারো সাথে লেনদেনে সতর্কতার পরামর্শ দিচ্ছে ডিবি পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইকোর্টের আদেশে জাপানি 2 শিশুকে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে গুলশানের বাসায় নেওয়া হয়েছে। 16 সেপ্টেম্বর পর্যন্ত বাবা মাকে তাদের সঙ্গে থাকার আদেশও দেয় হাইকোর্ট। বুধবার দুপুরে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে শিশুদের সাথে তাদের বাবা মাও যান গুলশানে। এর আগে বেলা 11টা থেকে প্রায় 2 ঘন্টা শিশুদের সঙ্গে একান্তে সময় কাটান তারা। শিশুদের বাবা জানান, এখনও দুশ্চিন্তায় আছেন তিনি, তবে মা মিডিয়ার সঙ্গে কোনো কথা বলেননি। 19 আগস্ট জাপানি চিকিৎসক এরিকো নাকানো 2 মেয়েকে ফিরে পেতে রিট করেন হাইকোর্টে। পরে সিআইডি বাবার কাছ থেকে শিশুদের নিয়ে এলে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার আদেশ দেয় হাইকোর্ট। তবে আমার বাচ্চাকে পেয়েছি, সেটাই আমার মাননীয় বিচারককে অশেষ কৃতজ্ঞ। তবে আমি দুশ্চিন্তায় আছি, তবে আমি শান্তি পেয়েছি, বাচ্চা দেখতে পারবো আমি।
মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা এবং তার মরদেহ নিয়ে বিতর্ককে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাধিতে মরদেহ থাকা নিয়ে মুক্তিযুদ্ধমন্ত্রীর চ্যালেঞ্জের বিপরীতে মির্জা ফখরুল পাল্টা চ্যালেঞ্জ দিয়ে বলেন, মুক্তিযুদ্ধমন্ত্রী আগে প্রমাণ করুন তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। এই চ্যালেঞ্জের তাৎক্ষণিক জবাবও দিয়েছেন মন্ত্রী আকম মোজাম্মেল হক। চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরদেহ থাকা না থাকা নিয়ে সম্প্রতি বিতর্ক রাজনৈতিক অঙ্গনে। ক্ষমতাসীন দলের নেতাদের পাশাপাশি সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধমন্ত্রী বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছড়ে দেন। তার দাবি, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ নেই। ডিএনএ টেস্ট করে প্রমাণ করুন, যদি প্রমাণ হয় দাদির কাছে নাকে খত দিয়ে ক্ষমতা, আমি চ্যালেঞ্জ করি যে সেখানে তার কোনো মৃতদেহ নেই। বুধবার বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান দলটির মহাসচিব সহ শীর্ষ পর্যায়ের নেতারা। জানতে চাওয়া হয়, সমাধিতে মরদেহ থাকা নিয়ে মুক্তিযুদ্ধমন্ত্রীর চ্যালেঞ্জ বিএনপি গ্রহণ করবে কি না। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, ওটা উনি প্রমাণ করুন। লেট হিম প্রুভ দ্যাট হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার। এটা জাতির দুর্ভাগ্য যে আজকে স্বাধীনতার ঘোষক বীরত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে এই ধরনের কথা বলা হয়। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। এর কিছুক্ষণ পর নিজ দপ্তরে এক অনুষ্ঠানে মির্জা ফখরুলের বক্তব্যের তাৎক্ষণিক জবাব দেন মুক্তিযুদ্ধমন্ত্রী। মুক্তিযুদ্ধে মির্জা ফখরুলের পরিবারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আকম মোজাম্মেল হক। বিএনপির প্রেসিডেন্ট সভাপতি যারা আবার অধীনে রাজনীতি করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, হাসান উদ্দিন সরকার এখনও বিএনপির প্রেসিডেন্ট গাজীপুর জেলার, ওনাদেরকে জিজ্ঞেস করে নিলে আমি খুশি হব। উনি কি ৭১ সালে চীনাপন্থী রাজনীতি যখন করেছেন, যারা বলেছিল যে আমাদের স্বাধীনতা হচ্ছে ২ কুকুরের কামড়াকামড়ি, উনি সেই দলের সদস্য ছিলেন। জাতীয় সংসদ কমপ্লেক্সের নকশায় জিয়াউর রহমানের কবর নেই। নকশা বহির্ভূত সব রকম স্থাপনা সরাতে স্পিকারকে বলা হয়েছে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির ৪৩ বছরের ইতিহাস মিথ্যা আর দেশবিরোধী ষড়যন্ত্রের বলে মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। বলছেন, জিয়াউর রহমান নিজেকে স্বাধীনতার ঘোষক না বললেও দলটির নেতারা স্বাধীনতার অন্যতম পাঠককে ঘোষক প্রতিষ্ঠার অপচেষ্টায় লিপ্ত। বিগত ৪৩ বছরের ইতিহাস মিথ্যার, বেসাতি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের ইতিহাস। বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াকে আওয়ামী লীগ কখনো বিতর্কিত করেনি। উচ্চাভিলাষী এবং অপরিণামদর্শী কর্মকাণ্ডের দ্বারা জিয়া নিজেই ভিলেন হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনি আব্দুর রশিদ ও বজলুল হুদাকে খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা ও সংসদ সদস্য বানিয়েছিলেন বলে সংসদে জানালেন প্রধানমন্ত্রী। বিকেলে সংসদ অধিবেশনে অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ সহ ৭ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় এসব কথা বলেন তিনি। কুমিল্লা ৭ আসনে একাধিকবার এমপি হন প্রয়াত আলী আশরাফ, সেখানেই সংসদ সদস্য করা হয় বঙ্গবন্ধুর খুনি রশিদকে। সংসদে প্রধানমন্ত্রী সহ সংসদ সদস্যরা অধ্যাপক আলী আশরাফের জীবন ও কর্মের উপর আলোচনা করেন। পরে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া এক প্রশ্নোত্তরে মাসে ১ কোটি ডোজের বেশি করোনা টিকার ব্যবস্থা হয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা নির্বাচন হয়। বেগম খালেদা জিয়া ক্ষমতায় থেকে সেই নির্বাচনটা করেছিল, যে নির্বাচন সকল রাজনৈতিক দল সেটা বয়কট করেছিল। একটা ভোটারবিহীন নির্বাচন সারা বাংলাদেশে সেনাবাহিনী নামিয়ে দিয়ে প্রশাসন, গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে সেই নির্বাচনটা করা হয়। সেই নির্বাচনে ওই চান্দিনা থেকে কর্নেল রশিদকে সংসদ সদস্য করে পার্লামেন্টে নিয়ে আসে এবং বিরোধী দলের নেতার আসনে খালেদা জিয়া বসিয়েছিল। যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ১০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। বিকেল ৫টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে টিকা আসে শাহজালাল বিমানবন্দরে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া বিমানবন্দর থেকে টিকা গ্রহণ করেন। এর আগে ২৩শে আগস্ট মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী জানান, সেপ্টেম্বরে আরও ৬০ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন পাওয়া যাবে। তারই অংশ হিসেবে ১০ লাখ টিকা দেশে এসেছে।
স্কুলের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ডক্টর আবুল বাশার খুরশিদ আলম। এছাড়া অন্তঃসত্ত্বা নারী ও স্তন্যদায়ী মায়েরা SMS না পেলেও নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন বলেও জানান তিনি। এখন থেকে অন্তঃসত্ত্বা নারী ও স্তন্যদানকারী মায়েরা মোবাইল ফোনে SMS না পেলেও নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। গর্ভবতী নারীদের টিকা নেওয়ার আগে গর্ভধারণের প্রমাণ হিসেবে অবশ্যই ANC বা বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে। কেন্দ্রগুলোতে টিকা নিয়ে ভোগান্তি কমলেও এখনও নিবন্ধনের পর SMS আসছে দেরিতে। এতে টিকা গ্রহণকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করেছিলাম, আরও 1 মাস আগে করেছিলাম। রেজিস্ট্রেশন প্রসেস ঠিক আছে, এখানেও সব কিছু লাইন মতোই চলছে, কিন্তু জিনিসটা আর একটু দ্রুত হলে ভালো হতো। আমি গত মাসের 27 তারিখে রেজিস্ট্রেশন করছিলাম এবং গতকাল বিকালে আমি SMS পেয়েছি, প্রায় 1 মাস 4 দিন পরে। এটা তো যথেষ্ট একটা ভোগান্তি এটা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তাদের টিকা দেওয়া হবে কিনা সে বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হতে পারে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আমাদেরকে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী চান যে স্কুলে যাতে টিকাটা দেয়া হয়। তা আপনারা জানেন যে স্কুলে টিকা দেওয়ার ব্যাপারে আমরা এখন পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কোনো নির্দেশনা পাইনি। মন্ত্রী মহোদয়ের সাথে একটা সভা আছে এবং আমাদের মুখ্য সচিব মহোদয় আহমেদ কায়কাউস ওনার সাথে একটা সভা আছে। এটার পরে হয়তো সিদ্ধান্ত হবে যে আমরা কি করব। মহাপরিচালক জানান, আরও টিকা সরবরাহ করতে প্রস্তুত কোভ্যাক্স। সব ধরনের টিকারই অফার দিয়েছে অ্যাস্ট্রাজেনিকা, মডার্না, জেসন মানে জনসন অ্যান্ড জনসন, ফাইজার এবং সিনোফার্মের, এবং আমাদের ইন্টারেস্ট জানাতে বলছে 10 সেপ্টেম্বরের মধ্যে আমরা যাতে আমাদের কোন টিকাটা নিতে চাই বা কী পরিমাণ নিতে চাই সেটা জানানোর জন্য বলেছে। প্রতিটি করোনা হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক। এবং আমাদের টিকা টিম যারা আছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 মাস পর করোনা শনাক্তের হার 10% নামল। 30,294 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 3,062 জনের। গত 24 ঘন্টায় মারা গেছে আরও 79 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ শনাক্ত মৃত্যু 3 দিকেই নিম্নমুখী দেশে। মৃত্যু হয়েছে আরও 79 জনের। এর মধ্যে পুরুষ 43 এবং নারী 36 জন। গত 26 জনের পর এটি সবচেয়ে কম মৃত্যু। এই নিয়ে মোট প্রাণহানি হল 26,274 জনের। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 3,062 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.11%। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,03,680 জনে। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, করোনায় মৃত্যু কমাতে টিকাদান কর্মসূচি আরও গতিশীল করতে হবে। বয়স্কদের টিকা দেওয়ায় বাড়াতে হবে গুরুত্ব। ভ্যাকসিন রক্ষা করে ঠেকায় মৃত্যু, তো যাদের মৃত্যু হয় 60% মৃত্যু হচ্ছে হলো গিয়ে 55 ঊর্ধ্ব মানুষের। আমরা ভ্যাকসিন দিয়েছি তাদের মাত্র 15%। তাহলে এগুলো তো আসলে মানে কৌশলগত ভুল। আসলে আমাকে তো মৃত্যু থামানোর জন্য যে জায়গায় দরকার, অর্থাৎ যাদের মৃত্যুবরণ করার ঝুঁকি বেশি তাদেরকেই দিব। অবশ্যই কম বয়সীদের ঝুঁকি আছে, কিন্তু আমরা তো আগে তাদেরকে দিব। মানে একটি কম্বল থাকলে ঘরে ঠান্ডায় কাকে দিব আমরা সেই কম্বলটি? বয়স্ক মানুষের ঘরে। করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 5,999 জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হলেন 14,31,984 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বুধবার 295 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একদিনে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 250 জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে সারা দেশে চিকিৎসাধীন মোট 1,156 জন ডেঙ্গু রোগী, আর ঢাকাতে ভর্তি আছেন 1,015 জন। এবছর এখন পর্যন্ত 10,651 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এবছর ডেঙ্গু জ্বরে 45 জনের মৃত্যুর খবর রয়েছে IEDCR এর কাছে। উজবেকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ। নতুন সুযোগ খুঁজতে এখন তাশখান্দে 14 সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এর নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করাই এ দলের মূল লক্ষ্য।
করোনা পরিস্থিতিতে যখন নাকাল বিশ্ব, তখন ব্যবসা ও বিনিয়োগের জন্য নতুন বাজারের সন্ধানে বাংলাদেশ। শুধু মধ্যপ্রাচ্য বা পশ্চিমা বিশ্ব নয়, ঢাকার নজর এখন মধ্য এশিয়ার দেশগুলোতেও। এ লক্ষ্যেই 7 দিনের ব্যস্ত সূচি নিয়ে এ অঞ্চলের অন্যতম ব্যবসা কেন্দ্র উজবেকিস্তানের সফরে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এই 5টা খাত নিয়ে আমরা মূলত এবার করতেছি। এর সাথে আমরা ওনাদের আমি আশা করতেছি যে ওনাদের প্রধানমন্ত্রী, ওনাদের উপপ্রধানমন্ত্রী, তারপর স্বাস্থ্যমন্ত্রী, তাদের আইটি মন্ত্রী সকলের সাথেই আগামী 4-5 দিন যে আমরা এখানে আছি ওনাদের সাথে দেখা হবে। উজবেকিস্তানে আমদানির চেয়ে বেশি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এরই মধ্যে অন্যতম পাট ও পাটজাত পণ্য, ঔষধ শিল্প, তৈরি পোশাক। গত অর্থ বছরে এ বাজার থেকেই বাংলাদেশের আয় $24 মিলিয়ন। এবার অন্যান্য খাতের রপ্তানির সম্ভাবনাকে কাজে লাগাতে চাইছেন সালমান এফ রহমান। যেহেতু তাদের দেশটা অনেক ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে, উন্নয়নের দিকে যাচ্ছে, তারাও অনেক বড় বড় প্রজেক্টগুলি নিয়েছে, যেখানে আমাদের কনস্ট্রাকশন কোম্পানি যারা আছে তাদেরও একটা সুযোগ আছে। তার জন্য আমি কনস্ট্রাকশন এর প্রতিনিধিরাও এসছেন, সেটাও আমরা দেখতেছি। আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত সফরে ব্যবসা বাণিজ্য ছাড়াও গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়টিও। তাশখন্দে আয়োজিত 4 দিনের ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের ব্যাংক, বিমা সহ আর্থিক খাতের অগ্রগতি ও সম্ভাবনাকে তুলে ধরবে বাংলাদেশের প্রতিনিধি দল। স্বাধীন রাষ্ট্র হিসেবে উজবেকিস্তানকে যেসব দেশ প্রথম দিকে স্বীকৃতি দিয়েছিল তার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশ। শুরু থেকেই দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক চমৎকার থাকলেও নানা প্রতিকূলতায় এই দু দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের যে সম্পর্কটি আছে সেটি আর প্রসার ঘটেনি। এখন সেই ঘাটতি দূর করতেই সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিকে আরও জোরদার করাই হবে তাশকন্দ ও ঢাকার নতুন প্রত্যয়। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, তাশকন্দ, উজবেকিস্তান। প্রায় অবরুদ্ধ রাজধানীর বিমানবন্দর সড়ক। বাস র্যাপিড ট্রানজিট বিআরটির প্রকল্পের ধীরগতি, মহাসড়কে খোঁড়াখুড়ি, অনেক জায়গায় কার্পেটিং না থাকায় বেহাল সড়কটিতে তীব্র রূপ নিয়েছে যানজট। গাজীপুরে শুরু হয়ে এটি পৌঁছায় মহাখালী পর্যন্ত। 1 ঘন্টার পথ যেতে কখনো কখনো নগরবাসীর লাগছে 4-5 ঘন্টা। গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়, টাঙ্গাইল, বগুড়া, রংপুর সহ উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় চলাচল এ পথে। এছাড়া কিছু আন্তজেলা বাসের জন্য এ মোড়ের বিকল্প নেই। তবে বিআরটি প্রকল্পের কারণে ছোট হয়েছে চৌরাস্তা। প্রকল্পটির 20.50 কিলোমিটার সড়কের উত্তরা থেকে টঙ্গীর চারাগালি পর্যন্ত যানজট এখন প্রতিদিনের ব্যাপার। এছাড়া কাজের ধীরগতি ও সড়কের পাশে যন্ত্রপাতি, নির্মাণ সামগ্রী রাখায় কোনো কোনো অংশে 1 লেনে চলছে গাড়ি। রাস্তাঘাটের অবস্থা তো দেখতেই আছেন, এই অবস্থা জাম হইব নাকি? এরা তো খালি কাজই করে, কাজ তো আর শেষ হইতে আছে না। বাঙ্গাস আবার এক লাইন অফ করে দেয়, উল্টাপাল্টা গাড়ি ঢুকে, সম্ভবত পুলিশ থাকে না। ঘন্টার পর ঘন্টা আমরা বসে থাকি, টাইম মতন যাইতে পারি না। পুলিশ বলছে প্রকল্প চলমান থাকা সহ রাস্তায় খানাখন্দের কারণে বাড়ছে গাড়ির জট। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। বিআরটি প্রজেক্টের যে চলমান কাজটা দেখতে পাচ্ছেন আপনার ডান পাশে, বাম পাশে এবং পিছনে, এই রাস্তার 3টা দিকে প্রায় 2 লেন বন্ধ করে কাজ চলতেছে, যার কারণে এই গাড়ির চাপটা হচ্ছে এবং আমরা হিমশিম খাচ্ছি। এ অবস্থায় হতাশ গাজীপুরের মেয়রও। সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় না করে প্রকল্প বাস্তবায়ন করায় জানিয়েছেন ক্ষোভ। তারা বলে এটা তাদের রুটসের কাজ, তাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাজ, তারা আমাদের সাথে এটা কোনো দায়বদ্ধ না। এবং আমাদের এই যে দেখছেন 2 পাশের 16 কিলোমিটারের জায়গা পানি, এই পানিগুলো এসে বন্ধ হয়ে যাচ্ছে। 2 পাশে ইন্ডাস্ট্রি আছে, কিন্তু তারা আমাদের কারো কোথায় শুনছে না। সাধারণত সেন্টার অফ দি সিটিতে শেষ হয় না, যেটা এখানে আমরা গাজীপুর থেকে এনে এয়ারপোর্টে নামিয়ে দিচ্ছি। এটা সরকারের ডিসিশন, কিন্তু এইটাই এখানেই শেষ না। এটা পাবলিকের ভোগান্তি কমানোর জন্য যে আমরা এটা জরুরি ভিত্তিতে শেষ করি, এটা সাকসেসফুলি আমরা রান করতে পারলে বাকিটাও আবার হয়তো শুরুর মধ্যে এসে যাবে। 2012 সালের 20 নভেম্বর অনুমোদন পায় 2035 কোটি টাকার এই প্রকল্প। কয়েক দফা পিছিয়ে এর ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 4200 কোটি টাকায়। এর মধ্যে শেষ হয়েছে মাত্র 60% কাজ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর।
রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর জানাচ্ছি শিরোনামগুলো। টি-20তে প্রথমবার নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ। মিরপুরে কিউইদের সর্বনিম্ন রানের লজ্জা দিয়ে 7 উইকেটের জয়। বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম। তরুণদের সুযোগ দিতে এই সিদ্ধান্ত। বিসিবি সভায় আসন্ন নির্বাচনের রূপরেখা চূড়ান্ত। নিউজিল্যান্ডের আনকোরা দল বিধ্বস্ত মিরপুরে স্লো স্পিনিং কন্ডিশনে। টি-20তে প্রথমবার কিউইদের হারালো বাংলাদেশ। 5 ম্যাচ সিরিজের শুরু 7 উইকেটে জয়। টাইগার বোলারদের দাপটে রেকর্ড সর্বনিম্ন 60 রানে গুটিয়ে যায় অতিথিরা। জবাবে 5 ওভার আগে লক্ষ্যে পৌঁছে যায় মাহমুদুল্লাহ দল। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা সাকিব। নিউজিল্যান্ডের হোমওয়ার্ক সব প্রস্তুতি মুখ থুবড়ে পড়েছে মিরপুরের স্লো স্পিনিং ট্র্যাকে। গোলকধাঁধায় আটকে দিশেহারা ব্ল্যাক ক্যাপস। মাহিদির স্পিনে বিভীষিকাময় রাচিন দ্রাবিন্দ্রের অভিষেক। সাকিবের শিকার হয়ে একই পথে উইল ইয়াং। নাসুমের জোড়া ধাক্কা অতি দ্রুত। অভিজ্ঞ ডি গ্র্যান্ড হোমের পর টম ব্লান্ডেল বুঝলেন টাইগার স্পিনের ধার। পাওয়ার প্লেতে 9 রানে 4 উইকেট হারিয়ে অতিথিদের নাভিশ্বাস। অধিনায়ক লেইথাম নিকোলসের প্রতিরোধ ভাঙেন সাইফুদ্দিন। অতিথিদের লেজ গুটিয়েছে দুর্বোধ্য মুস্তাফিজে। 60 রানে অল আউটের লজ্জায় দুঃস্বপ্নের নতুন রেকর্ড কিউইদের। ছোট লক্ষ্যে ওপেনারদের আত্মাহুতি। মোহাম্মদ নাইমের সঙ্গী লিটন দাস 3 ওভারের মধ্যেই ড্রেসিং রুমে। ফেরার ম্যাচে লিটনের তাড়াহুড়ো দৃষ্টিকটু। এজাজ প্যাটেলের স্পিনে বিভ্রান্ত এলকেডি। অভিজ্ঞ সাকিব মুশফিক সামাল দিয়েছে প্রাথমিক বিপর্যয়। তাতে উড়ে গেছে অঘটনের সংখ্যা। দুজনের 30 রানের জুটি অর্ধেক কাজ সেরে দিয়েছে। সেট হয়ে সাকিব আউট 25 রান করে। ওই 3 উইকেটই নিউজিল্যান্ডের সান্ত্বনা। মুশফিক মাহমুদুল্লাহ সহজ পথ পাড়ি দেন অনায়াসে। 5 ওভার আগে ম্যাচ জিতেছে বাংলাদেশ। তিক্ততার পরিসংখ্যান বদলে টি-20তে প্রথমবার কিউই পথের তৃপ্তি টাইগারদের। বিপরীতে লজ্জার রেকর্ডে শুরু করে এখন ফিরে আসার নতুন মন্ত্র খুঁজতে হবে লেইথামদের। মাঝে বিরতি একদিনের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 ম্যাচের সিরিজে উড়ন্ত শুরুতে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ দল। দাপুটি জয়ে বোলারদের কৃতিত্ব দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ধারাবাহিকতা রেখে এগিয়ে যাওয়ার লক্ষ্য অধিনায়কের। অন্যদিকে ম্যাচ সেরা সাকিব আল হাসান ব্যাটিং নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না। বিশ্বকাপের আগে সেরা ছন্দে ফেরার প্রত্যয় সাকিবের। যত বেশি সিঙ্গেলস নেওয়া যায় কিংবা রানিং বিটুইন দ্য উইকেট, এই দুইটা জিনিস আমার মনে হয় এখানে যত বেশি ফোকাস করা যায় ততই ভালো। কারণ বাউন্ডারি মারাটা খুবই ডিফিকাল্ট। 2007-এর ওয়ার্ল্ড কাপে যখন ভালো করেছি তার আগে আমরা অনেকগুলো ম্যাচ জিতেছিলাম টানা ওডিআইতে। তো ওটা আমাদেরকে হেল্প করেছিল বা 2007-এর ওয়ার্ল্ড কাপে ভালো করতে। তো আমার মনে হয় যে এই উইনগুলো আমাদের টিমের ওই কনফিডেন্সটা বা ভালো অবস্থাতে নিয়ে যাবে যেখানে আমরা ওয়ার্ল্ড কাপে যে ভালো করতে পারি। প্রথম ম্যাচটি সবসময় গুরুত্বপূর্ণ। জয় নিশ্চিত হওয়ায় ভালো লাগছে। বোলাররা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করায় সহজেই জয় পাওয়া সম্ভব হয়েছে। শুরুতে ব্যাটিং কিংবা বোলিং যেটাই করুন না কেন, প্রতিপক্ষকে চাপে ফেলতে পারলে ম্যাচটা অনেকটা সহজ হয়ে যায়। অক্টোবরের টি-20 বিশ্বকাপের আগেই বিসিবি নির্বাচন, দ্রুতই হবে দায়িত্ব হস্তান্তর। আজ বোর্ড সভা শেষে একথা জানিয়েছেন নাজমুল হাসান পাপন। এবারের নির্বাচনে ভিন্নতা আসবে জানিয়ে বিসিবির সভাপতি বলেছেন, এবার প্যানেল নাও হতে পারে, নির্বাচন উন্মুক্ত থাকবে। সভায় চূড়ান্ত হয়েছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এবং বিশ্বকাপের দল। ক্রিকেট বোর্ড এখন সরগরম। সামনেই নির্বাচন, তার প্রস্তুতি রূপরেখা তৈরিতে জরুরি সভা বোর্ড কার্যালয়ে। এজিএমে আসেনি কোনো সিদ্ধান্ত। এদিন সবার সাথে আলোচনার পর গঠন করা হয়েছে নির্বাচন কমিশন। অক্টোবরেই সব প্রক্রিয়া শেষে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্য। গতানুগতিক নির্বাচন থেকে বেরোতে চাইছেন নাজমুল হাসান পাপন। সভাপতি পদে নতুনত্বের আভাস দিয়েছিলেন আগেই। এই দিনও একই বার্তা তার কাছ থেকে। কাজের লোডটা আমি মনে করি আমার জন্য অনেক বেশি, এবং এটা যে আমি এনজয় করি না তা না। আমি বলছি না যে এটা আমার ভালো লাগে না, আই রিয়েলি এনজয় ইট। কিন্তু এই ফুল টাইমটা দেওয়া, সামনে দেওয়াটাও আমার জন্য প্রায় অসম্ভব। যদি আমি না দেই একটা পজিশন নিয়ে, তাহলে কি হবে? তাহলে আলটিমেটলি বোর্ড উইল সাফার, ক্রিকেট উইল সাফার। এইটা আমি চাই না। সো উই হ্যাভ টু ফাইন্ড এ সলিউশন। প্রেফারেবলি আমি মনে করি এখানে
নতুন কেউ যদি আসে তাহলে এটা ভালো হবে। সভায় চূড়ান্ত হয়েছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, থাকছে বড়সড় পরিবর্তন। শিগগিরই তালিকা প্রকাশ করবে বিসিবি। এই কন্ট্রাক্টে অনেকে আছে অনেকে নাই। ফর এক্সাম্পল, যেহেতু তামিম বলছে খেলবে না, কাজে আর ডিসেম্বরের মধ্যে আর মানে টি-20তে রাখার কোনো কারণ নাই, সেজন্যও নাই। আর রিয়াদ যেহেতু ওখানে গিয়ে অ্যানাউন্সমেন্ট করেছে এবং এরপরে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো সামনাসামনি কথা হয় নাই বা বলে নাই, সেজন্য ও টেস্টে নাই এখন। নির্বাচন প্যানেলের দেয়া বিশ্বকাপ দলের অনুমোদন মিলেছে সভায়, আলোচনা করেই ঠিক করা হবে মাহমুদুল্লাহর ডেপুটি। এই জন্য আমি বলছি যে এমনও হতে পারে যে আমি বোর্ডে ডাইরেক্টর ইলেকশন করতে পারি, কিন্তু প্রেসিডেন্ট নাও হতে পারি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। লম্বা সময় মাঠের বাইরে থাকা এবং অনুশীলনের ঘাটতির কথা বলেছেন তিনি। তরুণদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন তামিম। তবে টি-20 থেকে এখনই অপশন নিচ্ছেন না টাইগার তারকা। জিম্বাবুয়ে সফরে চোট অস্বস্তি নিয়ে খেলেছেন ওয়ানডে সিরিজ। সেঞ্চুরি হাঁকিয়ে ক্যাপ্টেনের লম্বা বিরতি। এবছর কোনো টি-20 খেলেননি তামিম। বিশ্বকাপ স্কোয়াডে থাকা নিয়ে ছিল শঙ্কা। অবশেষে তামিম নিজেই জানিয়ে দিলেন সিদ্ধান্ত। আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত, আর আমি বেসিক্যালি নট অ্যাভেলেবল ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এটার 2-3টি কারণ আছে। খেলবেন টি-20, এই সিদ্ধান্তে তার পাশে বিসিবি সভাপতি। আমি একটু আবার ক্লিয়ার করে দিই, আই এম নট রিটায়ারিং। আমি রিটায়ার করছি না, বাট প্রবাবলি এই ওয়ার্ল্ড কাপটা আমার খেলা হবে না। আর আমার কাছে মনে হয় যে ইটস আ ফেয়ার ডিসিশন। ও মনে করেছে যে এটা যদি হয় তাহলে এটা অনেকের প্রতি ইনজাস্টিস হতে পারে। আমি মনে করি এই সিদ্ধান্তটা সে নিয়েছে, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি ডেফিনেটলি ও আমাদের ফার্স্ট চয়েস। সামনের বছর তো আরেকটা বিশ্বকাপ আছে। আমার আশা, আমি আশা করি এবং আমার বিশ্বাস তামিম আবার আমাদের টি-20 স্কোয়াডে ঢুকবে এবং সে বিশ্বকাপ খেলবে। আপাতত ফিটনেস ফিরে পাওয়ার চ্যালেঞ্জ। ওয়ানডেতে ক্যাপ্টেনকে যে মিস করতে চাইবে না টিম টাইগার্স। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাই পর্বে রাতে মাঠে নামছে পর্তুগাল। রাত 1:45টায় তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ঘরের মাঠে জয়ের জন্য মরিয়া পর্তুগাল। এই ম্যাচে ইরানের কিংবদন্তি আলী দায়ীর 109 গোলের রেকর্ড ভাঙার হাতছানি রোনালদোর সামনে। গ্রুপ এতে 7 পয়েন্ট নিয়ে শীর্ষে সেলেকাওরা। শক্তির বিচারে এগিয়ে থাকলেও আইরিশদের ছোট করে দেখছেন না কোচ ফার্নান্দো সান্তোস। শেষ 3 ম্যাচে হারেনি আয়ারল্যান্ড। একই সময়ে বসনিয়ার বিপক্ষে লড়বে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ইউক্রেনের বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু ফরাসিদের। পগবা, গ্রিজম্যান, এমবাপে ফিট থাকায় স্বস্তিতে কোচ দিদিয়েমের দেশও। আর এই ছিল খেলার খবরে। এবার ভিন্ন প্রসঙ্গ। পঞ্চাশ বছরে 5 গুণ বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ। ক্ষয়ক্ষতি বেড়েছে 7 গুণ। WMOর জরিপে 70-এর দশকে এতে ক্ষতির পরিমাণ ছিল $175.4 বিলিয়ন। সেখানে গত দশকে তা বেড়ে দাঁড়িয়েছে $1.38 ট্রিলিয়ন। গত বছর দুর্যোগের কারণে বাস্তুচ্যুত 3.10 কোটি মানুষ। 1970 সালে প্রাণহানির দিক থেকে বাংলাদেশের সাইক্লোন অন্যতম। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছে পরের প্রসঙ্গে। রাজধানীর মিরপুরে বস্তিবাসীর জন্য দেয়া ভাড়ার ফ্ল্যাট পেয়েছেন সচ্ছল, এমনকি ভবন মালিকরাও। তাদের নাম ঠিকানা সহ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে অভিযোগপত্র দিয়েছেন বস্তিবাসী। এর জবাবে বাছাই কমিটির সদস্যরা বলছেন, দ্রুত কাজ সারতে হয়েছে বলে কিছু সমস্যা থেকে যেতে পারে। বিলকিস আক্তার এক সময়ে পোশাক কারখানায় কাজ করলেও এখন বেকার। স্বামী সন্তান পরিবার নিয়ে কোনো রকম চলছে সংসার। বস্তিবাসীর জন্য করা ভাড়া ফ্ল্যাট চেয়ে একাধিক আবেদন করেও মেলেনি সাড়া। অনেকে মনে করেন এক পরিবারের 3-4টাও পাইছে, আর আমি 3-4টা জমা দিছি, 3বার জমা দিছি। অফিসের এক কাছে হয়ে গেছি, এই যে
আনোয়ারের কাছে গেছি, তারপর আলতাফ মিয়ার কাছে গেছি, কি কারণে পাইনি কে জানি না। আবার যারা ফ্ল্যাট পেয়েছে তাদেরও আছে সমস্যা। অনেকে বলছেন অতিরিক্ত এই ভাড়া দেওয়া তাদের জন্য কঠিন হবে। আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, আমরা প্রতিদিন যে 50 টাকা জমাবো এরকম আমাদের ক্যাপাসিটি নাই। তবে বস্তিবাসীর জন্য বরাদ্দ হওয়া ফ্ল্যাট পেয়েছেন অনেক সচ্ছল ব্যক্তিও, এমনকি ভবন মালিকও। বাউনিয়াবাদ বি ব্লকের 21 নম্বর লাইনের 6 তলা বাড়ির মালিক রেহানা, সেখানে একটি দোতলা বাড়ির মালিক আক্কাস, তারাও পেয়েছেন এই প্রকল্পের ফ্ল্যাট। তারা বলছেন তারা তাদের বাবা মায়ের বাড়িতে ভাড়া থাকেন। মার বাসায় আইছি, ওই জায়গার ভোটার আসলাম আমি, এই ভোটারের জন্য আমি রুম পাইছি। এখন যাতে আছি এখন ভাড়া কম, যেরকম প্রতি মাসে আমি 3000 টাকা দিতেছি, গ্যাস বিল, কারেন্ট বিল, পানি বিল সহ। আমগো জায়গার ভিতরে যদি আমরা যদি এত টাকা ভাড়াতে থাকি। অভিযোগের জবাবে বাছাই কমিটির সদস্যরা বলছেন খুব কম সময়ের মধ্যে কাজ করতে হয়েছে তাদের, কিছু ত্রুটি থাকা অস্বাভাবিক নয়। ভোটার আইডি কার্ডে বলে তারা হইতে পারে, আমরা যা বিশেষত শুনছি যে এক ফ্যামিলিতে 2-3টাও হইতে পারে, সেটা আমরা আসলে যাচাই করার সুযোগ পাই নাই, এটা হাউজিং যাচাই বাছাই করা। তবে এর প্রতিকার চেয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর কাছে কলাবাগান বস্তিবাসীর পক্ষে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তাতে আছে নিয়ম ভেঙে ফ্ল্যাট নেওয়া বেশ কয়েকজনের নাম ঠিকানা। অভিযোগগুলির কথা বললেন, সে অভিযোগগুলি আমাদের কাছে আসতেছে। এই অভিযোগগুলি আমরা আমলে নিয়েই এগুলি যাচাই বাছাই করে তারপর চূড়ান্তভাবে সঠিক বিচারের মাধ্যমে যারা প্রকৃত প্রাপ্য তাদের সঙ্গে চুক্তি করে ভাড়া দেওয়া হবে। এটা 2018 সালের জুনে মিরপুরের 11 নম্বর বাউনিয়াবাদের 14 তলায় 5টি ভবন নির্মাণ কাজ শুরু করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এই 3টি ভবনের 300টি ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছে বস্তিবাসীকে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের নম্বর দেবে শিক্ষা বোর্ড। সেই সঙ্গে পরীক্ষা নেয়ারও সব প্রস্তুতি শেষ। পরীক্ষার্থীদের কিভাবে স্কুল কলেজে ফেরানো যায় সে পরিকল্পনাও হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে গ্রুপ ভিত্তিক 3 বিষয়ের উপর। নভেম্বরের প্রথম সপ্তাহে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা শুরু হবে। সেই সঙ্গে পরীক্ষার্থীদের দেয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট, নিয়মিত জমাও নিচ্ছে প্রতিষ্ঠান। পরীক্ষার্থীদের দাবি স্কুল কলেজ খুলে দেওয়ার। সময়টা শেষের দিকে, আমার মনে হয় এখন কলেজটা খুললে আমাদের জন্য ভালো হবে। কলেজটা খুলে দেওয়া বেটার হবে, কারণ আমাদের যেহেতু ডিসেম্বরে পরীক্ষা হবে, ঘরে বসে প্রিপারেশনটা তেমন নেওয়া হচ্ছে না। শিক্ষকরা জানান ক্লাসের বিকল্প হিসেবে অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে, অ্যাসাইনমেন্টের উপর নম্বরও দেয়া হচ্ছে। তাদের স্বাস্থ্যবিধি মেনে তারা এটা জমা দিচ্ছে এবং আমরা ওইভাবে সাবজেক্ট ওয়াইজ আমরা নিচ্ছি এবং এটা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছে নম্বরপত্র সংরক্ষণের জন্য আমরা ওইভাবেই নম্বরপত্র সংরক্ষণ করছি। এখন পর্যন্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষা বোর্ডের, তবে সবকিছু নির্ভর করবে করোনার উপর। পরীক্ষা না নেওয়া গেলে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন হবে, সেটিও সম্ভব না হলে বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেয়া হবে। টিকার উপরে নির্ভর করছে শিক্ষা প্রতিষ্ঠানে, এবং এখানে খুব তাড়াতাড়ি হয়তো বা এ ধরনের আপনারা ঘোষণা শুনতে পাবেন, এবং আমাদের মন্ত্রণালয়ের ব্যাপারে কাজ করছে কত তাড়াতাড়ি খুলে দেওয়া যায়। কোনো কিছুর জন্য অপেক্ষা না করে পরীক্ষার্থীদের লেখাপড়ার সঙ্গে থাকার আহ্বান বোর্ডের। শিক্ষা গবেষকরা বলছেন শহর অঞ্চলের পরীক্ষার্থীরা অনলাইনে সিলেবাস শেষ করতে পারলেও প্রত্যন্ত অঞ্চলের অনেকেই পড়াশোনার বাইরে, তাই পরীক্ষা নিতে হলে শিগগিরই স্কুল কলেজ খোলার বিষয়ে মন্ত্রণালয়কে ভাবতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে চালের উৎপাদন, মজুদ ও চাহিদার তথ্য নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন মন্ত্রীরা। এজন্য পরিসংখ্যান ব্যুরোকে দুষছেন কৃষিমন্ত্রী। সঠিক তথ্য না থাকায় বাজার নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। সকালে রাজধানীতে ধান গবেষণা ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দেশের চালের উৎপাদন বাড়ানো নিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রির এই আয়োজন। 2030 সালে চালের উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্য তাদের। এবং বর্তমান চাষকৃত ধানের সংস্থার মহাপরিচালক বলেন, বর্তমানে প্রতি হেক্টর জমিতে 5 টন চাল উৎপাদন হলেও তা দ্বিগুণ করা সম্ভব। এজন্য উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন, শ্রমিক খরচ কমানো ও কৃষক স্বার্থকে বিবেচনায় নিতে হবে। কৃষকের যে এখন যে আয়, সেই আয়টা 2030 সনে ডবল হবে। এটা আমরা ডাবলিং রাইস প্রোডাক্টিভিটি আমরা বলতেছি। সেটার জন্য আমরা যেমন উত্তর আমরা বলছি জেনেটিক পটেনশিয়ালিটি, অর্থাৎ এখন যে ভ্যারাইটিগুলো আমাদের আছে, হ্যাঁ, এখন এর চেয়ে ভালো ভ্যারাইটি আমরা ডেভেলপ করব।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে গত বছর দেশে চালের উৎপাদন হয়েছিল 3,87,24,000 টন। এবারে লক্ষ্যমাত্রা 3,96,00,000 টন। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, যথেষ্ট চাল উৎপাদন হয়েছে দেশে, আবার 17 লাখ টন চাল আমদানিও করা হচ্ছে, কিন্তু তার কোনো প্রভাব বাজারে পড়ছে না। ইকোনমিক্সের সাধারণ নিয়মগুলো আমরা অনুসরণ করি না, করার চেষ্টা করি না বলে আমার মনে হয় কৃষিতে কিছু ভুল ধারণা আছে বাজার সম্পর্কে, আমাদের এর থেকে সরে আসতে হবে। আরেকটা হলো অনেক দূর যেতে হবে। চাল উৎপাদনের সঠিক তথ্য নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী। পরিকল্পনা প্রতিমন্ত্রীকে বিষয়টি সতর্কতার সাথে তদারকির আহ্বান জানান তিনি। আমাদের কত খাদ্যের দরকার এগুলো নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। নেক্সট যে সেন্সাস হবে, এই সেন্সাসে যেন সামান্যতম কোনো ভুল না থাকে। গত সেন্সাস নিয়ে অনেক সমালোচনা রয়েছে, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। সেন্সাস দরকার হলে আরো 2 বছর পরে হোক। 2050 সালে দেশে চালের উৎপাদন 6,08,00,000 টনে উন্নীত করার লক্ষ্য ব্রির। এজন্য গুরুত্ব দেয়া হয়েছে অনাবাদি জমি চাষের ওপর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 মাস ঊর্ধ্বমুখী থাকার পর আগস্টে গতি কমেছে রেমিটেন্স প্রবাহের। গত মাসে রেমিটেন্স এসেছে $181 কোটি। টাকার হিসেবে এর পরিমাণ 15,385 কোটি টাকা। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। জুলাইয়ে রেমিটেন্স এসেছিল $187 কোটি $14,90,000 বা 15,907 কোটি টাকা। সেই হিসেবে আগস্ট মাসে প্রবাসী আয় কমেছে 522 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, করোনার তৃতীয় ঢেউয়ে অনেক দেশে লকডাউন চলছে, এতে প্রবাসীদের আয়ও কমেছে। এসব কারণে রেমিটেন্স কমতে পারে। নীতিমালার বাইরে চলমান অনলাইন টেলিভিশন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, নেতিবাচক অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে কারো যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। সমাজের অবহেলিত জনগোষ্ঠীর তথ্য তুলে ধরতেও তিনি আহ্বান জানান। মন্ত্রী আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কোনো প্রকার অপব্যবহার যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখছে সরকার। যে সমস্ত অনলাইন পোর্টালের ব্যাপারে আমাদের প্রতিবেদন এসছে, নেগেটিভ প্রতিবেদন এসছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়া শুরু করেছি। ক্রমান্বয়ে সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিছু IPTV আমরা রেজিস্ট্রেশন দিব, দেওয়ার পর যারা নীতিমালার ব্যত্যয় ঘটাবে সবগুলো বন্ধ করে দেওয়া হবে। জলবায়ু পরিবর্তনে গত 50 বছরে বন্যা ও দাবদাহের মতো প্রাকৃতিক দুর্যোগ বেড়েছে 5 গুণ। এ সময়ে 20 লাখের বেশি মানুষের প্রাণহানি হয়েছে, আর ক্ষয়ক্ষতি $3.64 ট্রিলিয়ন মার্কিন ডলার। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMOর দেয়া জরিপে বুধবার এসব তথ্য উঠে এসেছে। $1970 থেকে 2019 সাল পর্যন্ত বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে 11,000-এর বেশি, তবে কমেছে প্রাণহানি। WMO বলছে 70 দশকে প্রাকৃতিক বিপর্যয়ে প্রতি বছর গড়ে 50,000-এর বেশি মানুষ মারা গেছে। তবে 2010 সালের পর মৃত্যুর সংখ্যা কমে বছরে 18,000-এ নেমেছে। WMOর জরিপ বলছে 90% প্রাণহানি হয়েছে উন্নয়নশীল দেশে। দুর্যোগ সতর্ককরণ ব্যবস্থায় উন্নতিতে প্রাণহানি কমেছে, বলছেন সংস্থাটির মহাসচিব। ভালো খবর হলো, দাবদাহ, বন্যা, খরা ও ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়লেও হতাহত কমেছে। তবে খারাপ খবর হলো, এসব দুর্যোগে অর্থনৈতিক ক্ষতি বেড়েছে অনেক। জলবায়ু পরিবর্তনে ভবিষ্যতে আরও দুর্যোগের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত 50 বছরে 5 গুণ বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ, আর ক্ষয়ক্ষতি বেড়েছে 7 গুণ। জরিপ বলছে 70-এর দশকে যেখানে ক্ষতির পরিমাণ ছিল $175.4 বিলিয়ন, সেখানে গত দশকে তা বেড়ে দাঁড়িয়েছে $1.38 ট্রিলিয়ন। আমরা দেখেছি এই বছরের জুলাই মাস ছিল সবচেয়ে উষ্ণ। দাবদাহ ও বন্যা হয়েছে অনেকবার। দুঃখজনক হলেও সত্যি যে আমরা নিরাপদ জায়গায় নেই। প্রতিবেদনে বলা হয়েছে গত 50 বছর ছিল বেশ উদ্বেগের। গত বছর দুর্যোগের কারণে 3,10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, বলছেন জাতিসংঘ মহাসচিবের দুর্যোগ প্রশমন বিষয়ক বিশেষ দূত।
একই সঙ্গে করোনা আর প্রাকৃতিক দুর্যোগ মানুষকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করেছে। বাড়ছে গৃহহীনের সংখ্যা। করোনার আগে প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল 2.5 কোটি। 1970 সালের পর আর্থিকভাবে ক্ষতির জন্য দায়ী 5টি দুর্যোগই হয়েছে যুক্তরাষ্ট্রে, আর বেশি প্রাণহানির দিক দিয়ে ঘটে যাওয়া 5টি বিপর্যয় হয়েছে এশিয়া, আফ্রিকায়। এর মধ্যে 1980-এর মাঝামাঝি ইথিওপিয়ার খরা দুর্ভিক্ষ এবং 1970 সালের বাংলাদেশের সাইক্লোন ভোলা অন্যতম। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। আমাদের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।